যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে আলোক রেখা, সারাদিন সঙ্গোপনে তুই ধরস আনানে নানানে নানানি, ভরা থাক ভরা থাক। এইবারের ভিডিওটা হচ্ছে পিয়া পিয়া ও পিয়া 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 ও পিয়া। অনেকদিন পরে গানটা করে ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, বহুদিন ধরেই কথা হচ্ছে প্রিয়া কেন ভিডিও দেয় না, কারণ প্রিয়ার ভিডিও থেকে যারা খুঁটিয়ে খুঁটিয়ে নেগেটিভ কমেন্টস, প্রিয়ার ভিডিও থেকে যারা পয়েন্ট নিয়ে শুধুমাত্র প্রিয়াই কন্টেন্ট, অন্য কাউকে কন্টেন্ট করার মতো ক্ষমতা থাকে না, তা তো টেনশন আছে, তাই না? আচ্ছা, তো প্রিয়ার ভিডিও যেদিন প্রাইভেট বা ডিলিট হলো আমরা অনেকেই বুঝতে পারিনি কারণটা কি হতে পারে। প্রথম দিন সত্যি আমিও বুঝতে পারিনি। দ্বিতীয় দিন ভাবলাম ভুলটা কোথায়, নিজের ব্রেইনে রিওয়াইন্ড করলাম কি কি দেখেছিলাম। সেখানে তো তেমন কিছু দেখানো হয়নি। ঘরের পর্দা, ঘরটা দারুণ, ইয়েলো ঘর, সেই ঘরের যে ড্রেসটা পরে সেজেছিল, হ্যাঁ, তো সেই সাজে একটা রিলসও করেছিল। তো তারপর একটা জায়গাতে মনে পড়লো সে কিছু একটা দেখিয়েছিল কুক টুক করার জন্য, তাই তো? সেটা হয়তো ইউটিউবের গাইডলাইন্সে একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার মানে সে ইউটিউব থেকে একটু শাসন করেছে ওকে, এবং ওরকম ইউটিউব যখন শাসন করে আমরা সবাই জানি 7 দিন কোনো ভিডিও দিতে পারে না। এর আগেও এরকম অনেক মানে একবার এরকম লড়াই হওয়ার পর ও 3, 4, 5 দিন ভিডিও দেয়নি, তখন সবাই অস্থির হয়ে গেছিলো কেন দেয়নি কেন দেয়নি। তারপর দেখা গেল যে ও অন্য একটা জায়গায় গেছে, গেসেরও শ্যুট করেছিল ওর বোনকে নিয়ে, কালিম্পং সাইডে কোনো জায়গায় গেছিলো। কিন্তু আমরা সবাই ভেবেছিলাম ও হয়তো রিমির উপর টাকা দেওয়ার পর অসুস্থ হয়েছে, এরকমটা ভেবেছিলাম। পরে দেখলাম যে না, শ্যুট করেছিল তার জন্য। তো এইবার তো এখন তো আর নিজেকে লুকোতে পারবে না, কারণ এখন ওর আশেপাশে ওর ফ্যান ফলোয়ার, মানে ওকে পাগলের মতো যেসব বোনরা ওকে ভালোবাসে, ওর যা, কিন্তু আসলে ওরা নামে যা, আসলে নিজের বোন, মায়ের পেটের বোনের থেকে কোনো অংশ কম না। তো এদের ভিডিও দেখতে পাচ্ছি ওর বাড়িতে চিড়ামুড়ি খাচ্ছে, চপ খাচ্ছে, এর বাড়ির 1K সাবস্ক্রিপশনে তো প্রিয়ার বাড়িতে আসছে, চকলেট দিচ্ছে। তার মানে প্রিয়া এবং প্রিয়ার পরিবার ভালোই আছে। তাহলে কি প্রিয়ার দিদি খুব ক্ষতি হয়ে যাচ্ছে ইউটিউবে? না, প্রিয়া যদি ইউটিউব ভিডিও নাও দেয়, প্রিয়া নিজেই বলে ও সময় পায় না সময় পায় না সময় পায় না। ওর প্রচুর ব্র্যান্ড প্রমোশন বা ঘর গোছানো বা এরকম নানা কাজ যে সাধারণত পেন্ডিং হয়ে থাকে ভিডিও দেওয়ার জন্য, সেগুলি করে নেবে, তাই না? প্লাস ইনস্টা থেকে তো কিছু পায়নি, ইনস্টাতে বা ফেসবুকে কাজ করবে। হ্যাঁ, ওর তো অন্য জায়গার কাজগুলিও থাকে, ওর কোনো ক্ষতি হচ্ছে না। তবে আমারও মনে হলো যেহেতু আজকে 5 দিন হয়ে গেল, হ্যাঁ, আমিও ওয়েট করছিলাম যে 4 দিন 5 দিন, তবে ও ওরকম স্ট্রাইক খেলে কিন্তু কমিউনিটি পোস্ট দেওয়া যায়। কিন্তু প্রিয়া বুদ্ধি করে কমিউনিটি পোস্টটা দিল না, কারণ কি বলবে, তাই না? তবে পাবলিক হ্যাঁ ভাই সব জানতা হ্যাঁ, তো পাবলিকরা জেনে গেছে এবং বুঝে গেছে যে ও হয়তো একটা স্ট্রাইক বা কিছু একটা খেয়েছে। তো সেটাই হতে পারে, এবং সেটা হওয়ার চান্সটা আমি তো বলবো 80%। 80% যে চ্যানেল স্ট্রাইক প্রিয়া বহুবার খেয়েছে। যারা প্রিয়াকে আগেও জানো, আমার এখনও মনে আছে প্রিয়া খুব মন খারাপ করেছিল যে সব সময় তো ক্যামেরাটা মানে মোবাইলটা এরকম থাকে, ওই একবার স্ট্রাইক খেয়েছিল, উনুন বানিয়েছিল, কোনো ইউটিউব ভিডিও দেখেই উনুন বানিয়েছিল, কিন্তু ওদের ভিডিওটা ইউটিউবে ছিল কিন্তু ওর ভিডিওতে ও স্ট্রাইক খেয়েছিল। বারবার বলেছিল যে কেন যে খেয়েছে জানি না, বাকিরা যাদের ভিডিও দেখলাম চোখটা চুল করছে, তারা তো ঠিকঠাক আছে, কিন্তু আমার চ্যানেলটা। আরেকবার কি একটা গেমের বোধ হয় কিছুটা অ্যাড দিয়েছিল, সেটা ওর বোনও দিয়েছিল এবং আরও অনেকে দিয়েছিল। তো সেখানে প্রিয়ার চ্যানেলটাতেই স্ট্রাইকটা পড়েছিল। তখনও বলেছিল যে আমি তো প্রথম দিইনি, আমার আগে আমার বোন দিয়েছে, তারপরে ওর কিছু কলিগরা দিয়েছিল, কিন্তু ওদের সবারই ঠিকঠাক ছিল, ওরটাতে স্ট্রাইক পেয়েছিল। এরকম স্ট্রাইক খাওয়াতে অভ্যস্ত, আর মানুষ খেতে খেতে না একটা জিনিস, প্রথম আমরাও কপিরাইট স্ট্রাইকটা খুব ভয় পেতাম। এরপর যখন দেখলাম নিজের সহক্রিয়েটাররা, প্রচুর সহক্রিয়েটার এরকম স্ট্রাইক টেক পেয়েছে, তো তাকে এখন বুঝে গেছি যে না, স্ট্রাইকটা সেরকম একটা কিছু না, খারাপ তো বটেই। যে কোনো জিনিস আমাদের কষ্টের জিনিস, একটুখানি একটা সন্তান যদি আমাদের ব্যথা পায়, ধরুন হোঁচট খেলো,
তাও তো আমাদের কষ্ট হয়, তো স্ট্রাইক তো সেরকমই। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রথম দিকে একটা ভীষণ ফোবিয়া ছিল। প্রথম যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রথম যখন স্ট্রাইক শুনেছিলাম, কেঁদে কেটে একটা ভিডিও করেছিলাম, ভীষণ কষ্ট লাগছিল তখন। এখনও মনে আছে, আমি বেরোনোর আগে একটা 2 মিনিটের কাঁদতে কাঁদতে ভিডিও করতে কেঁদে দিয়েছিলাম যে আমার বন্ধু এবং স্ট্রাইক খেয়েছে, কোনি জল আছে না, ওরা দিয়েছিল। ভীষণ মানে ইসে করেছিলাম। তারপর তো দেখলাম আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রায় সময় XYZ অনেক স্ট্রাইক করছে। একটা সময় খুব স্ট্রাইকের চলন ছিল, তো দিয়েছে, হ্যান ত্যান ছিল। আর এখন আবার স্ট্রাইক থাকলেও স্ট্রাইকটা ওঠানোরও নিয়ম আছে, হ্যাঁ, কিরকির করে মেল করে উঠানো যায়। তো সবাই বলছে প্রিয়ার ক্ষেত্রে হয়তো প্রিয়া স্ট্রাইক খেয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেখানে দাঁড়িয়ে ওর অসুবিধা নেই, ও অন্য কাজগুলি করছে, ভালোভাবে অন্য কাজ করছে, অন্য দিকে থাকছে, সেটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, ও অন্য কাজগুলি করবে। আর প্লাস পরিবারের লোকদের সাথে আছে, যাদের সাথে আছে, ভাই বোনদের সাথে, মানে নিজের ভাই বোন না, দেওয়ার টরদের সাথে আছে, ভালো আছে। তো এটা গেল প্রিয়ার কাহিনী। আগে না দিলে আমরা ভাবতাম কি হয়েছে, ছন্দাকে কি সবাই ধরতো, কি হয়েছে। এখন আর কাউকে ধরতে লাগে না, কারণ ও যখন ভিডিও দেয় না তখন ওর কাছে সবাই চলে আসে অটোমেটিকলি, যে ঠিক আছে এই জায়গাটা ভ্যাকেন্সি আছে, হ্যাঁ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে ওর যারা মানে বোনরা চলে আসে। এবার আসছি কল্পনার জায়গাতে। কল্পনার জায়গাটা অবশ্যই কষ্টের। বিশ্ববাবু চলে গেছেন, সত্যি মানুষটা এলো ছুটিতে প্রায় 11 মাস পরে, এসে কি পেল? একটুখানি একা বসে একটু স্থির, যে এখন আমার এখানে আমি যখন ভিডিওটা করছি মোটামুটি আমার ঘরের সবাই না, ছেলে মেয়ে দুজনেই পড়ছে, আদারওয়াইজ হাজব্যান্ড ঘুমিয়ে গেছে বা শুয়ে গেছে, মানে আমাদের সবার কাজটা মানে এখন মোটামুটি সমাপ্ত। হ্যাঁ, একটু স্থির হয়ে, আমার তো সব দিকেই খুললেই আকাশ দেখা যায়, লাইট দেখা যায়, বাইরের বড় বড় বিল্ডিংগুলির, এটা অন্যরকম ফিলিংস। একটু যদি একা বসে থাকলে মনে হয় যে কী পেলো, এলো, আসার পর বাবার কর্তব্য করলো, সেখানেও একটা কনফিউশন সৃষ্টি হয়েছিল। তারপর 2 ভাই 2 বউয়ের যা হলো কিছু বলার নেই। 2 ভাই 2 বউয়ের যা হলো কিছু বলার নেই। মানে কমেন্ট বক্স, ফাটাফাটি, ঝগড়া। এত দূর থেকে ছেলেটা আসে, এত দূর কাশ্মীরে থাকে, মা একটা বেলা রান্না করে, বাবা আজকে আমার হাতে 2টো ভাত খেয়ে যা, আবার তুই চলে যাবি। ওই ফিলিংসগুলি নেই, মারও নেই। ছেলের তো হয়তো মনে হয় বাবা রে তুই 2টা দিন আমার এখানেই থাক, আমি আমার 2 ছেলেকে নিয়ে রান্না করে একটু খাওয়াই। সাধারণত মাদের যে ফিলিংসটা হয়, নেই। মানুষটা আসলো এতদিন পরে বউ বাচ্চার কাছে, এসে কর্তব্য করলো, কর্তব্য নিভালো, আর নানা রকম কথা, নানা রকম টন্টিং শুনলো, চোট টোর হলো, আবার বেরিয়ে পড়লো। সবচেয়ে বড় কথা, যে জায়গাটাতে ওনার পোস্টিং মানে কাশ্মীর, সেই জায়গাটা সত্যিই খুব আমাদের কাছে একটা ভয়ের জায়গা। তো কিছু করার নেই, সরকারি চাকরি তো ওনার তো অনেক দিন হয়ে গেল কাশ্মীরে। এবার কি উনি ট্রান্সফার অ্যাপ্লাই করতে পারবেন না? এটা হয়তো কল্পনাই বলতে পারবে ট্রান্সফার অ্যাপ্লাই করতে পারবে কি না, বা ওদের ট্রান্সফারের কি রুল, এটা হয়তো কল্পনাই বলতে পারবে। ওনার তো হয়ে গেল 2-3 বছর পরই তো জানতো ট্রান্সফার হতে অ্যাপ্লাই করা যায়, বা 2 বছর পরেও হয়তো নর্মাল ট্রান্সফার হয়, কিন্তু ওনার তো হয়ে গেল। ওই আমার বাইরে চাকরি করা বড় না, কিন্তু ওই কাশ্মীরের যে জায়গাটা সেখান থেকে বেরিয়ে এসে অন্য যে কোনো শহরে থাকুক, অ্যাটলিস্ট টেনশনটা কম থাকবে অন্য যে কোনো শহরে থাকলে। এখানে থাকাটা একটা টেনশনের মাঝেই পড়বে। তারপর 2টো প্রশ্নের উত্তর দিল। ওই কল্পনা পোষ্য নেবে কি না, কল্পনা পোষ্য রাখবে কি না, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিল। তো উনি সেখানে উত্তর দিয়েছে যে একটাই কথা পোষ্যর ব্যাপার নিয়ে, যে পোষ্যটা রাখাটা ঠিক না, কারণ একা একা পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে কল্পনা অনেক সময় দিদির বাড়িতে থাকে, অনেক সময় নিজের শ্বশুরবাড়ি থেকে থাকে, যে কোনো কারণে হোক, পোষ্য থাকলে তাকে একা ঘরে রেখে কোথাও যেতে পারবে না। দিদির বাড়িতে গেল, দিদি বলল থেকে গেল, পোষ্য থাকলে থাকতে পারবে না, বা নিজের বাড়িতে যায় সেখানেও থাকে অনেক সময়। আমার কিছুদিন আগে দেখি ছন্দার খেয়েছে, রাত্রে ছিল। তো এরকম হলে পোষ্য থাকলে কিন্তু পোষ্যটাকে খালি ঘরে একা রেখে থাকা যায় না, বা এইভাবে থাকতে পারবেও না। এটা একটা ব্যাপার আছে। এটা একা থেকে আর দায়িত্ব নেওয়াটা সম্ভব কি? এটা কল্পনা বলেই দিল বাচ্চাটা একটু বড় হোক তারপরে নেবে। তারপর আসছে সেকেন্ড ইস্যু,
সেকেন্ড ইস্যু নেবে কি না নেবে এটার উত্তর বিশ্ববাবু দিলেন যে হ্যাঁ হয়তো ওরা নেবেন। এই সেকেন্ড ইস্যু নেওয়ার জন্য এখন বিশ্ববাবু যদি ভালো জায়গায় ট্রান্সফার হয়ে যায় তাহলে সেখানে যদি কল্পনাকে নিয়ে যায় তারপর সেকেন্ড ইস্যু আনাটাই ভালো। তাহলে কল্পনা এখানে একা একা থাকবে, প্রেগনেন্সি স্টেজটা ওটাও রিস্ক। হ্যাঁ, কখনো ইচ্ছে করবে রান্না করতে, কখনো ইচ্ছে করবে না রান্না করতে, বাচ্চাটাকে কে দেখবে? সেখানে যদি স্বামী স্ত্রী একসঙ্গে থাকে তাহলে হয়তো অসুবিধা হবে না। সেকেন্ড চাইল্ড নেওয়ার আগে আমার যেটা পার্সোনালি মনে হয় বিশ্ববাবু একটা ভালো জায়গায় ট্রান্সফারে যাক, সেখানে কল্পনাকে নিয়ে যাক, সেখানে স্বামী স্ত্রী প্রথম সন্তান অ্যাটলিস্ট বাচ্চাটা হওয়া পর্যন্ত, মানে ওই 9 মাসের 10 মাসের জার্নিটা আর তারপরে 1-2 মাস, তাহলে ঠিক হবে। কারণ নাহলে একা একা একটা ঘরে একটা বাচ্চাকে রাখাটা অসুবিধা। 9 মাসের জার্নিটাও রিস্কি, কারণ বাড়ির থেকে দূর, মা বাবার থেকে দূর, রিলেটিভের থেকে একটু তো দূর সেখানে থাকাটা। লাস্ট সবচেয়ে কষ্ট জায়গা হচ্ছে যেখানে বিশ্ববাবুর বিদায় বেলা চলে এসেছে। এই জায়গাটা যে কত কষ্টের এটা যারা ভুক্তভোগী তারা জানে। একটা মহিলার পক্ষে একা একা থাকা, বাজার হাট করা, ওই যে আশার পর বলেছিল না রান্না করা, যে একবেলা রান্না করে খাওয়ার তো কেউ নেই, খাইয়ে দেওয়ার কেউ নেই। যে করে সে বোঝে, যে করে সে বোঝে। যে দ্বিতীয় ছেলের কথা বলছো না, আমার হাজব্যান্ড যখন বাইরে ট্যুরে চলে যেত, এই মেয়ের নাচের ক্লাস, গানের ক্লাস সবই থাকতো। ছোটোটাকে নিয়ে বসে থাকতে পারতাম না, কষ্ট হতো। তারপরেও আমি আমার মেয়েকে কিছুই ছাড়াইনি, কিন্তু এই একটা হার্ডশিপ। তারপর যদিও আমার গাড়ি ছিল, ড্রাইভার থাকতো সাথে, কিন্তু ড্রাইভারকে তো বলে বলে আর বসানো যায় না। সে কথা চলে গেলো গাড়িটাকে লক করে। এই যে পিরিয়ডগুলি যাদের ওপর দিয়ে যারা যায়, একটা সময় ছিল বিয়ের পর যখন আমি শুনতাম সন্ধে সে আতে হ্যাঁ হামে বুলাতে হ্যাঁ, এই গানটা শুনলে পরে না অটোমেটিক্যালি চোখ দিয়ে জল পড়তো। মানে সোনু আমার ভীষণ ফেভারিট সিঙ্গার, সোনু নিগম। তো যখনই সন্ধে সে আতে হামে বুলাতে বলতো না, কিছুতে নিজে আটকা যেত না। ইধার কব আওগে, খালি মনে হতো যেন মা ফোন করে বলছে এই কবে আসবি আর কবে থাকবি। এই গানটা শুনতে পারতাম না, এত কষ্ট হতো। যে কোনো পুজো পার্বণে মিস করতাম। প্রথম 1-1.5 বছর খুব কষ্টের ভাবে যায়, একাকিত্ব যন্ত্রণা। বাইরে থাকা মানুষে ভাবে যে দারুণ দারুণ লাইফস্টাইল, ইস, কিন্তু পরিবারের পাশে নিয়ে থাকা, পরিবারকে সাথে নিয়ে থাকা, দুমুঠো চাল কম খাওয়া অনেক আরাম। ডাকলে পরে কেউ আসা, ডাকলে পরে পাশে বসা, এরিস্টোক্রেসির নাম নিয়ে চলা যায়, কিন্তু সাধারণভাবে সবার সাথে মিশে চলার মজাটাই আলাদা। হয়তো আমার সাথে কারোর কথাবার্তা চিন্তাধারা মিলবে না, কিন্তু আমি ওই জিনিসটা পছন্দ করি। পরিবারকে পাশে নিয়ে থাকবো, পরিবারকে সাথে নিয়ে চলবো। সেখানে মনোমালিন্য, দুঃখ, কষ্ট, রাগারাগি, জ্বলন, একে অপরের কথা তাড়াতাড়ি, এগুলি সব থাকবে। তার মাঝেও থাকবে একটা নিখাত ভালোবাসা, ডাকলেই এদেরকে কাছে পাওয়া। দুটো বাটি থাকবে, আওয়াজ হবে না, হয়, কিন্তু তার মাঝেও থাকে একটা ভালোবাসা। আর আমাদের তো ওরকম ঝগড়াঝাটি হওয়ার মতো নেচার না, করার প্রশ্নই আসে না। তারপরেও বলবো ওই জায়গাটা বিশাল। নিজের পরিবার থেকে দূরে থাকাটা না ভীষণ কষ্টকর। তার উপর যখন স্বামী, যে কিনা মাথার ছাদ আমরা বলি, যখন থাকে না, এখন তো বাচ্চাগুলি বড় হয়ে গেছে, তারপরেও কিন্তু টেনশন কোনো অংশে কম হয় না। ওদের শরীর খারাপ, ওদের অসুস্থতা, ভীষণ টেনশন হয় যদি কখনো হাজব্যান্ড বাইরে থাকে। সেখানে দাঁড়িয়ে সারাটা বছর একটা ছোট্ট বাচ্চার ভালো মন্দ নিয়ে থাকা অনেকটা দায়িত্ব এবং অনেকটা যুদ্ধ বলা যায়। মানুষ নর্মাল যুদ্ধ করতে পারে যদি পাশে নিজের লোকরা থাকে। পাশে নিজের লোকরা না থাকে কিন্তু নর্মাল ইয়েটাই বোধহয় হারিয়ে যায়, যুদ্ধটা। সেখানে এই কষ্টটা, কিন্তু তার মাঝেই আমাদের মনে হয় আমাদের স্যাক্রিফাইসের দাম থাকে। আমাদেরকে সবাই চেনে, সবাই ভালোবাসে। হ্যাঁ, যে দেশের সৈনিকের অপমান, দেশের সৈনিকের অপমান মানুষ মানতে পারে না। কারণটা হচ্ছে ওইটাই। কল্পনাকে বলবো, স্টে স্ট্রং, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ফোকাসড। এইভাবেই চলবে। কিন্তু তারপরে বলবো নেক্সট ট্রান্সফার যেখানে হোক, যদি ভালো জায়গায় হয় তুমি সাথে চলে যেও। একসাথে একসঙ্গে থাকলে পরে অনেক ঝড় বৃষ্টি, তুফান, রৌদ্র সব কিছুকে দূরে সরিয়ে কিন্তু চলা যায়। আর আলাদা হয়ে গেলেই
সেই কষ্টটা চোখের জলে বালিশ ভিজে যায়। তার জন্যই বলবো একসঙ্গে থাকার চেষ্টা করো। পৃথিবীতে এর থেকে আরামের কিছু নেই। তো নেক্সট ট্রান্সফার যখনই হোক, যেখানেই হোক, তুমি চলে যেও। বাচ্চা কেবিতে আছে, কোনো অসুবিধা হবে না, ট্রান্সফার তুমি করে দিতে পারবে। সত্যি বিদায় সবসময় দুঃখের হয়, বিদায় কখনো আনন্দের হতে পারে না, সে যার বিদায় হোক না কেন। চলো এবার যাই, বিদায় নেই, আমি বিদায় নিচ্ছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, হাইপ অ্যান্ড কমেন্ট। সাবস্ক্রাইব, 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 প্লিজ সাবস্ক্রাইব। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, আধার রবে, না না না, সারাদিন সঙ্গোপনে সুধারস আননে, না না না, ত্রখানি ভরা থাক, ভরা থাক।